ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা এফআইআইদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হচ্ছে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর। তো আজকে আমরা এই ভিডিওতে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুরের পোর্টফোলিও এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিতভাবে জানব। অর্থাৎ কোন স্টকগুলোতে ইনক্রিজ করেছে, কোন স্টকগুলোতে ডিক্রিজ করেছে হোল্ডিংস, কোনগুলোতে নিউ এন্ট্রি করেছে, এই সমস্ত কিছুকে খুঁটিয়ে নাটিয়ে দেখব এবং দেখব যে আমাদের সেখানে কোনো স্কোপ আছে কিনা বা এই পোর্টফোলিও থেকে আমরা কি শিক্ষা নিতে পারি। তো সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো দেখুন, এই গভর্নমেন্ট অফ সিঙ্গাপুরের কাছে যে এইগুলি কেবলমাত্র আছে তা কিন্তু নয়। যে ডেটাগুলি এক্সচেঞ্জকে দিয়েছে, এক্সচেঞ্জ তার সাপেক্ষে পাবলিকলি এগুলো প্রকাশ করেছে। বাকিগুলো দিয়েছে কি দেয়নি, অর্থাৎ যেগুলো 1%-এর বেশি কম হোল্ডিংস আছে সেগুলো তারা নাও দিতে পারে। সুতরাং এই সমস্ত কিছু নিয়ে এগুলোই কিন্তু যে কেবলমাত্র এইগুলোতে ইনভেস্ট করেছে এমন কিন্তু নয়, এর থেকে বেশিও তারা করেছেন নিশ্চিতভাবে। তো চলুন, এবং এই ডেটাটা কিন্তু চেঞ্জ হবে সময় টু সময়। বুঝতেই পারছেন, আমরা এখন ডিসেম্বরের যে ঘটনা ঘটিয়েছে তারা সেইগুলোকে, যেগুলো খবরগুলো দিচ্ছে সেই খবরগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তবুও পুরনো ডেটা হলেও আমরা কিছু এখান থেকে ধারণা নিতে পারি বই কি। আমরা যদি এগুলোকে খুব ভালো করে দেখি এবং চার্টগুলোকে তার সঙ্গে মেলাবার চেষ্টা করি, তাহলে আমরা কোথাও না কোথাও কিছু না কিছু বুঝতে পারবো বা আমরা খুঁজে পাবো। তো চলুন, সময় নষ্ট না করে আমি এই ভিডিওটা শুরু করি। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমেই একটা মোটামুটিভাবে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুরের ঘটনাটা আমরা জানি। এর আগে একটি ছোট ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম এবং আপনারা সবাই রেসপন্স করেছিলেন যে আপনারা বিস্তারিত জানতে চান, আপনাদের অসুবিধা নেই, এবং সেই জন্য আমার কিন্তু এই ভিডিওটা নিয়ে আসা। দেখুন, এই মুহূর্তে 66টির বেশি কোম্পানিতে তারা হোল্ডিংস করছেন। কেন বেশি বললাম? বেশি বললাম যে 1%-এর নিচে যেগুলো সেগুলো কিন্তু হিসেবের মধ্যে ধরছে না। 66টা কোম্পানিতে তারা কি করছে, হোল্ডিংস কিন্তু করে রেখেছেন। পোর্টফোলিও টোটাল অর্থ মূল্য কি, তার হচ্ছে 2,21,820 কোটি টাকারও বেশি। দেখুন, আর এই মুহূর্তে 5.53% কিন্তু পোর্টফোলিওতে মাইনাস চেঞ্জ আছে। দেখতেই পাচ্ছেন, মার্কেট সবারই পড়ছে, এনাদেরও পড়ছে। তাহলে কেবলমাত্র আমি বলতে বলতে যাচ্ছি, এখান থেকে আপনি কী শিক্ষা নিলেন? এখান থেকে এই শিক্ষাটা নিলেন যে মার্কেট যখন খারাপ হবে তখন সবারই কিন্তু পোর্টফোলিও পড়ছে। এখন দেখবার যে আপনার পোর্টফোলিও কত পড়েছে আর এনাদের পার্সেন্টেজ অফ পোর্টফোলিওতে কত পড়েছে। আমাদের হয়তো পার্সেন্টেজ দেখা যাবে 15%, কারো 20%, কারো 50% পর্যন্ত ডাউন হয়েছে। এদের কিন্তু পার্সেন্টেজ আপাতত দেখাচ্ছে 5.53% লস হয়েছে। আচ্ছা, যে টপ 3 সেক্টর, মনে রাখতে হবে এই সেক্টরের মধ্যে কিন্তু অনেক ইন্ডাস্ট্রি আছে, আমরা সেই সমস্ত নিয়ে আলোচনা করব। তো 3টে যে প্রধান সেক্টর, সেই সেক্টরগুলো হচ্ছে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্স 35%-এর বেশি, অয়েল অ্যান্ড গ্যাস 9%-এর বেশি, এবং সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস 7%-এর বেশি। দেখতেই পাচ্ছেন পার্সেন্টেজগুলো। এর সঙ্গে তফাৎটা বুঝতে পারছেন, অনেক তফাৎ। তো প্রথমে 35%-এর বেশি কিন্তু ব্যাঙ্কিং এবং ফিনান্স। ব্যাঙ্কিং এবং ফিনান্স কিন্তু খুব ছোট একটা জায়গা নয়, এটি অনেক বড় জায়গা। এবং টপ 3 হোল্ডিংস অর্থাৎ স্টকগুলো কী কী রয়েছে? এইচডিএফসি ব্যাঙ্ক, দেখুন 28,000 কোটি টাকারও বেশি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 18,000, প্রায় 19,000 কোটি টাকার কাছাকাছি। আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন 17,000 কোটি টাকারও বেশি। তাহলে বুঝতে পারছেন কত কোটি টাকা তারা এই দুটি ব্যাংকে, এবং আমাদের যে প্রধান 3টি স্তম্ভ রয়েছে, বিগ দাদা বলতে পারি আমরা মার্কেটে, সেই 3টির ওপরেই তাদের হোল্ডিংস দেখুন, হিউজ হিউজ হোল্ডিংস। আপনারা যদি নিফটির চার্টে যান এবং নিফটির যদি কম্পোনেন্টসগুলোকে দেখেন এবং এই স্টকগুলোর দেখেন যে কিভাবে এই কম্পোনেন্টসের মধ্যে সবথেকে বেশি পার্সেন্টেজ কাদের আছে, দেখবেন যে এদের রয়েছে। নিফটি বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন, নিফটি 500 বলুন, এদের কিন্তু সবথেকে বেশি পার্সেন্টেজ রয়েছে। এবং যে এরাই কিন্তু মুভ করাতে পারছে যে কোনো মুহূর্তে। এরা সমগ্র মার্কেটটাকে কন্ট্রোল করার জন্য এই বড় দাদাদের কী করে রাখে, হাতের মধ্যে নিয়ে রাখে, এবং তাদের হোল্ডিংসের পরিমাণ দেখছেন কি হিউজ পরিমাণ হোল্ডিংস রয়েছে। এবারে আমরা চট করে একটু
মনে রাখবেন আজকে হচ্ছে 26 তারিখ এবং 26শে জানুয়ারিতে আমি রেকর্ডটা করছি, এই অনুযায়ী ডেটা কিন্তু এটা কিন্তু সময় টু সময় চেঞ্জ হতে পারে। যাই হোক, আচ্ছা ইন্ডাস্ট্রি ওয়াইজ কিন্তু আমরা একটুখানি দেখি। ইন্ডাস্ট্রি ওয়াইজ মানে কি? ইন্ডাস্ট্রি ওয়াইজ মানে হচ্ছে ওই সেক্টরের মধ্যে আবার ছোটো ছোটো ইন্ডাস্ট্রি রয়েছে। তার মধ্যে ব্যাংকের দেখুন প্রাইভেট সেক্টর ব্যাংকের মধ্যে প্রাইভেট সেক্টর ব্যাঙ্কগুলোতে দেখুন 6%-এর বেশি কিন্তু 6% হোল্ডিংস রয়েছে। কনস্ট্রাকশন এবং কন্ট্রাক্টিং রয়েছে, রিয়েল এস্টেট 6%-এর মতো, এই দুটিতে কিন্তু 6% রয়েছে। এখানে এর পাশে আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি যে কতগুলো ইন্ডাস্ট্রিজতে তারা কিন্তু হোল্ডিংস করেছেন। দেখুন আমি টুকটুক করে চলে আস্তে আস্তে যাচ্ছি, কারণ সব যদি পড়ি তাহলে প্রচুর হবে। আপনারা দেখতে থাকুন। ট্রান্সপোর্ট দেখুন ফিনান্সে রয়েছে, অটোতে রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, আবার ফিনান্স হাউসিং রয়েছে, ফার্মাসিউটিক্যাল রয়েছে, স্পেশালিটি কেমিক্যালসের মধ্যে রয়েছে, হোটেলসে রয়েছে, বিয়ারিংসে আছে, ইঞ্জিনিয়ারিংসে রয়েছে, ফিনান্স জেনারেলে রয়েছে, ফুড এবং ড্রাগে রয়েছে, অটো রয়েছে, ইলেকট্রিক ইকুইপমেন্টস রয়েছে, মিডিয়া এন্টারটেনমেন্টে রয়েছে, টেলিকমিউনিকেশনসে রয়েছে, অটো কার্স এবং জিপস সেখানেও রয়েছে, হাউসহোল্ড রয়েছে, দেখুন সব 2% করে, সার্ভিস 2%, অ্যারোস্পেস 2%, সিরামিক, গ্রানাইট, প্লাস্টিক, লাইফ হেলথ। বাঁদিকে সিরিয়ালগুলো দেখতে থাকুন, 35, 36, 37, হসপিটালিটি বা হসপিটাল হেলথ কেয়ার সার্ভিসের মধ্যে রয়েছে, অনলাইন সার্ভিস, টায়ার্স, পার্সোনাল, কাস্টিং, আপনি কনস্ট্রাকশন, রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল কমপ্লেক্সেস তাতে 2% রয়েছে, সমস্ত কিছুর মধ্যে 2% রয়েছে। এবং সিরিয়ালটা দেখুন 45, মোটামুটিভাবে আরও যদি খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করা যায় তাহলে হয়তো আরও 2-4টে বেশি বেরোতে পারে। যে 66টা স্টককে তারা হোল্ডিং করছেন, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 45টি ইন্ডাস্ট্রিতে তারা ছড়িয়ে দিয়েছেন। এখান থেকে আমরা শিক্ষা কী নিলাম? যে এক ঝুড়িতে সব ডিমগুলো রাখা যাবে না, সব আপেলগুলো রাখা যাবে না। তাহলে কি হবে? পচে গেলে সবগুলোই পচে যাবে। দেখুন ওদের কাছে তো প্রচুর অর্থ, ওদের কাছে তো প্রচুর ক্ষমতা, ওদের কাছে তো প্রচুর সোর্স অফ সমস্ত জিনিসের, তা সত্ত্বেও তারা কিন্তু মেনটেন করে চলছেন। তাহলে আমরা কেন করব না? আমাদের করা উচিত এইটা। আমাদের 2 টাকা নিয়ে আমরা ভাবছি যে আমি যেখানে দেবো সেখানেই হবে, এটা কিন্তু ভুল কথা। দেখতেই পাচ্ছেন 2 লাখ কোটি টাকারও বেশি তারা নিয়ে তারা কীভাবে ইন্ডাস্ট্রি ওয়াইজ ছোটো ছোটো জায়গাতে তারা ছড়িয়ে রেখেছেন। আমরাও যখন স্টক কিনবো, পোর্টফোলিও তৈরি করব, তখন এইভাবেই কিন্তু আমাদেরকে ছোটো ছোটো জায়গাতে ছড়িয়ে দিতে হবে। কিন্তু মনে রাখবেন, ছড়িয়ে দিতে হবে ঠিকই, কিন্তু কতগুলো জায়গাতে ছড়াবেন? এখন যতগুলো পৃথিবীতে স্টক রয়েছে, ভারতবর্ষের ততগুলো স্টক রয়েছে, আপনি একটি 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 করে কিনে নিলেন, এটা তো বুদ্ধিমানের কাজ নয়। আমি তো ছড়িয়ে দিতে বলেছেন, তাহলে সেটা আপনাকে শিখতে হবে যে কতগুলোকে আপনি হ্যান্ডেল করতে পারবেন, কেমনভাবে করতে পারবেন, কোন সেক্টর ইন্ডাস্ট্রি ওয়াইজে এখন ভালো চলছে সেগুলোতে প্রথমে করবেন, অল্প অল্প করে করবেন, পরে ধীরে ধীরে চলবেন, এটা শেখার বিষয়। যাই হোক, আমরা দুটো শিক্ষা এখান থেকে পেলাম যে ব্যবসা কিন্তু আমাদের ছড়িয়ে ফেলতে হবে। এবারে এই যে 66টা স্টক, সেগুলোতে আমরা একটুখানি চটজলদি দেখব। তো 66টা স্টকের যে লিস্ট, সেই লিস্ট দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এখানে রয়েছে, আমরা দেখব এক এক করে। কিন্তু প্রথমে আমরা দেখুন 6টা স্টকে যাদের রিসেন্টলি 1%-এর নিচে তারা পৌঁছে গেছে, 1%-এর নিচে যারা এসেছেন সেইগুলোকে আমরা প্রথম দেখব। যে বিলো 1% সেগুলো কিন্তু ডেটাগুলো নেই। দেখুন 66টা পর্যন্ত কিন্তু আমাদের হোল্ডিংসে রয়েছে, হোল্ডিংসের থেকে বেশি আছে, কিন্তু এরা রিসেন্টলি বিলো 1% রয়েছে, যেটাতে তার এক্সচেঞ্জে সেই ডেটাগুলো দিতে বাধ্য নয়। কিন্তু কিছু যারা এই স্টকগুলোতে আগে ছিল এখন ডিক্রিজ করেছে, দিয়ে তারপরে 1%-এর নিচে নেমে গেছে, সেই জন্য এই ডেটাগুলোকে পাওয়া গেছে। আমরা যদি খোঁজ খবর করেন আরও অনেক বেশি স্টকের খোঁজ পাবেন যেগুলোতে তাদের হোল্ডিংস আগে ছিল। দেখুন মেডপ্লাস হেলথ, তারা 1%-এর নিচে নামিয়েছে। এটা কিন্তু ডিসেম্বর 2024-এর হিসেব। ডিসেম্বর 2024-এ কত হোল্ডিংস আছে, 1%-এর নিচে নেমে গেছে, তারপরে তারা বিক্রি করেছে। এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স দেখুন বিক্রি করেছে, টাটা স্টিল বিক্রি করেছে, সারেগামা বিক্রি করেছে, আইটিসি দেখুন, আইটিসির মতো স্টককে তারা কিন্তু 1%-এর নিচে নামিয়ে দিয়েছে হোল্ডিংস, কারণ হয়তো তাদের মনে হয়েছে
তেমনভাবে এর রিটার্ন জেনারেট করতে পারছে না। ডিএলএফ 1% নিচে নামিয়েছে। তাহলে যে বড় নামগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু বড় নাম। মেড প্লাস হেলথকে যদি বাদ দেন তাহলে পরে এই চারটি কিন্তু পাঁচটি কিন্তু খুবই বড় নাম। ডিএলএফ, আইটিসি, সারেগামা, টাটা স্টিল, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স প্রত্যেকে কিন্তু 1%-এর নিচে নামিয়ে দিয়েছে। তার মানে 1% বিক্রি করেছে তা নয়, 1%-এর নিচে টোটাল হোল্ডিংসকে নামিয়ে দিয়েছে তারা। অর্থাৎ এই ডেটাগুলোকে তারা আর এক্সচেঞ্জে দিতে পারছে না। আমরা ইনক্রিজ করেছে ডিক্রিজ করেছে যাব, আমরা নিচের দিক থেকে দেখতে দেখতে যাচ্ছি। প্রথমে ঠিক আছে, যেগুলো কোনো রকম এখনও পর্যন্ত যে ডেটা পাওয়া গেছে তাতে আনচেঞ্জড আছে, কোনো পরিবর্তন করেনি। আমরা যদি দেখেন তাহলে এটা দেখবেন সেপ্টেম্বর 2024-এর ডেটা, এটা হচ্ছে ডিসেম্বর 2024-এর ডেটা, অর্থাৎ পার্সেন্টেজ অফ, সেখানে কোনো পরিবর্তন নেই। রয়েছে আপনার হচ্ছে এন্টেরো হেলথ কেয়ার। আচ্ছা, অনেক কমেন্টে লিখুন দেখিনি এই স্টকটাকে কি আপনারা কোনো দিন নাম শুনেছিলেন? তাহলে বোঝার চেষ্টা করুন, খোঁজার চেষ্টা করুন আপনি শোনেননি কিন্তু এদের হোল্ডিংস রয়েছে। চার্টটাকে খুলে দেখুন কোনো সুবিধা রয়েছে কিনা, এবং 6%-এর বেশি তাদের হোল্ডিংস রয়েছে। আচ্ছা, সামি হোটেলস নাম হয়তো শুনেছেন, সাফিয়ার ফুডস, কল্যাণ জুয়েলার্স। আপনার কি মনে হয় কল্যাণ জুয়েলার্সে যেভাবে মার্কেট পড়ছে, এদের রিপোর্ট আসার সময় এটা কি হওয়া উচিত? এটা কি আনচেঞ্জ থাকা উচিত না কিছু বিক্রি করে দেওয়া উচিত? 952 কোটি টাকার বেশি হোল্ডিংস এখানে তাদের রয়েছে কল্যাণ জুয়েলার্সে। আপনারা তাহলে কি করবেন? নজর করবেন কোন জায়গা থেকে মার্কেটটা পড়তে শুরু করলো চার্টে দেখবেন, এবং দেখবেন যে পরে এই ডেটাটা আসছে কিনা, এবং দেখবেন যে এখানে এফআইদের বা ডিআইদের বিক্রি হলো কিনা, কারা বিক্রি করছে একটু খোঁজ খবর নেবেন যদি খোঁজটা পান। আচ্ছা, বরুণ বেভারেজেস খুব ইম্পর্ট্যান্ট একটি স্টক, আপনারা বহুবার শুনেছেন। দেখবেন বরুণ বেভারেজে কিন্তু একবার তাকিয়ে দেখুন 2525 কোটি টাকার হোল্ডিংস আছে। 2525 কোটি টাকা কম নয়। দেখুন ক্রাফটম্যান অটোমেশন, দেখুন 205 কোটি টাকার হোল্ডিংস রয়েছে। কিন্তু বরুণ বেভারেজে এত হোল্ডিংস 1.40%। আমরা জানি না কী হবে। আইসিআইসিআই প্রুডেন্সিয়াল 1400 কোটি টাকার বেশি হোল্ডিংস আইসিআইসিআই প্রুডেন্সিয়ালে। আচ্ছা, এরপর চলুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, আল্ট্রাটেক। আচ্ছা, প্রথম দেখুন সিঞ্জিনি। আচ্ছা, সিঞ্জিনি ইন্টারন্যাশনাল 942 কোটি টাকার প্রায় 3%-এর কাছাকাছি হোল্ডিংস রয়েছে। আল্ট্রাটেক সিমেন্টে দেখুন 1.5%-এর কাছাকাছি হোল্ডিংস রয়েছে। আল্ট্রাটেক সিমেন্টে 4000 কোটি টাকার প্রায় 5000 কোটি টাকার কাছাকাছি। আমরা রিলায়েন্সে দেখেছি 1.20%, খুব বেশি হোল্ডিংস নেই। প্রেস্টিজ এস্টেট, রিয়েল এস্টেটের মধ্যে প্রেস্টিজ এস্টেটে দেখুন যে রিয়েল এস্টেট সেক্টর দেখলেন তাহলে খুঁজবেন যে ওখানে তো শুনলাম 2%-এর মতো, তাহলে আর কোথায় রিয়েল এস্টেটে তারা ইনভেস্টমেন্ট করেছেন? আপনাকে একটু চালাক হতে হবে, আপনাকে একটু খোঁজ খবর নিতে হবে। তাহলে প্রেস্টিজ এস্টেট ছাড়া আর কিছু রয়েছে, তাহলে সেই দুটোকে আপনি ট্র্যাক করবেন, দেখবেন কোথায় বাইং হচ্ছে, সুযোগ এলে পরে আপনার জানা থাকলো। এরপর হচ্ছে ইনফোএজ, দেখুন প্রায় 1200 কোটি টাকার মতো। ইনফোসিস দেখতে পাচ্ছেন 12,000 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট রয়েছে, 1.70, যার ডেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। আচ্ছা, এরপরে দেখুন চলুন ইনফোসিসের পর আইসিআইসিআই ব্যাঙ্ক আমরা দেখেছি 17,400 কোটি টাকার, 2.5%-এর বেশি এদের ইনভেস্টমেন্ট রয়েছে। হিন্ডালকো ইন্ডাস্ট্রিজ নাম তো শুনেছেন নিশ্চয়ই, প্রায় 3400 কোটি টাকা। হ্যাভেলস ইন্ডিয়া, হ্যাভেলসের কিছুদিন আগে কী নিয়ে একটা নিউজ এসছে আপনারা একটু দেখবেন। হ্যাভেলস ইন্ডিয়া 1.30, আমি এখন মনে করতে পারছি না। ক্যাস্ট্রল 300 কোটি টাকার বেশি হোল্ডিংস, দেখুন 1.80%। বাজাজ ফিনান্সে তো হোল্ডিংস থাকবেই, 14,000 কোটি টাকার কাছাকাছি হোল্ডিংস রয়েছে, 3% তারা কিন্তু দখল করে রেখেছেন। এরপরে কে রয়েছে দেখুন, অ্যাস্ট্রাল দেখুন প্রায় 984 কোটি টাকার কাছাকাছি, অ্যাস্ট্রালে 2.5%-এর মতো। অ্যাজিএস লজিস্টিক দেখুন 446 কোটি টাকা। এইখানে এই পর্যন্ত কিন্তু আনচেঞ্জ ডাটা হলো, অর্থাৎ এই যে ডাটা কিন্তু এখনও পর্যন্ত আমরা পাইনি, আমরা ধরে নিচ্ছি এদের কোনো পরিবর্তন হয়নি। এবারে পরেরগুলোতে আমরা কি দেখছি, যেখানে কমিয়েছে। আমি একবার এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দেবো যে এক জায়গাতে যে কোনগুলোতে ডিক্রিজ করেছে কোনগুলোতে ইনক্রিজ করেছে।
কিন্তু আনচেঞ্জগুলো প্রথমে দেখালাম। এবার উপরের দিকে চলতে থাকুন। দেখুন অম্বর এন্টারপ্রাইজেস। অম্বর এন্টারপ্রাইজেস রিসেন্টলি খুব দেখেছিলেন ওপর দিকে যাচ্ছিল এবং দুমদুম করে পড়েছে। একবার তাকিয়ে দেখুন কী অবস্থা করেছে। 1.5%-এর বেশি তারা কমিয়ে দিয়েছে, ডিক্রিজ করেছে। ছিল 3.30, হয়ে গেল 1.80। কত পার্সেন্টেজ তারা কমিয়েছে। আচ্ছা, এরপর দেখুন কী করেছে। এক মিনিট। এরপর দেখুন ম্যাক্স হেলথকেয়ার। ম্যাক্স হেলথকেয়ার নিয়ে আমি আগেও আপনাদেরকে বলেছি। কেন বলেছি? এফআইদের প্রচুর হোল্ডিংস রয়েছে, তাকেই দেখতে পাচ্ছেন 6,000 কোটি টাকার বেশি হোল্ডিংস রয়েছে, প্রচুর। সবথেকে বেশি হোল্ডিংস রয়েছে দেখুন 5%-এর বেশি, প্রায় 6%, 6.70 ছিল। তারা একটুখানি বিক্রি করে দিয়েছে, একটুখানি বিক্রি করে বেরিয়ে গেছে। সেরা স্যানিটওয়্যার দেখুন 0.8%, 1%-এর কাছাকাছি তারা বিক্রি করেছে। ছিল 2.70, আছে এখন মাত্র 1.90, 157 কোটি টাকার হোল্ডিংস রয়েছে। জোম্যাটোর অবস্থা বেগতিক দেখে তারা কিন্তু কিছুটা লুজ করেছে, পরে হয়তো কিনবে। এতেও কিন্তু তাদের 2900 কোটি টাকারও বেশি হোল্ডিংস রয়েছে। ওরা জানে যে ভারতীয়রা খেতে বড় ভালোবাসে এবং এই ফুড ডেলিভারিতে তাদের পয়সা আছে। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, এখানে দেখুন প্রায় 6500 কোটি টাকা, 6500 কোটি টাকার 2.5% হোল্ডিং ছিল, 1.90 হোল্ডিং ছিল। কারণ এরা সবাই কি করেছে, Q3-তে রেজাল্ট খারাপ, ওদের কাছে খবর আছে। Q3-তে এতদিনের রেজাল্ট আসছে, মন দিয়ে লক্ষ্য করুন। Q3 রেজাল্ট এতদিনে আসছে, কিন্তু এই যে ডেটাটা পাচ্ছেন সেটা পাচ্ছেন ডিসেম্বরের ডেটা, ডিসেম্বর 24-এর ডেটা। তাহলে ডিসেম্বর 24-এ তারা কেমন সুন্দর খবর রাখে দেখুন, বিক্রি করেছে। তাহলে আপনি যখন চার্টে দেখবেন যে কোনো জায়গা থেকে সেটা সেল হতে শুরু করেছে এবং ইম্পর্ট্যান্ট সাপোর্ট লেভেলকে ভেঙে বেরিয়ে যাচ্ছে, আপনি কেন সেখানে এসএল বুক করবেন না, কেন সেখানে এক্সিট করবেন না? কারণ এই বড় প্লেয়াররা কিন্তু আগেই এক্সিট করে যান, সেটা বোঝার চেষ্টা করুন। এখন এই কোম্পানিগুলোতে আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে এইগুলোতে ভালো করে দেখা, এগুলোকে ভালো করে দেখাতে রেজাল্ট কী হচ্ছে, কখন থেকে তাহলে বেরিয়ে গেছে, চার্টে তখন কেমন ধরনের প্যাটার্ন তৈরি করছে, আমরা এগুলোকে দেখে একটুখানি শেখার চেষ্টা করতে হবে, যদি নিজে নিজে শেখেন। আর যদি কারো কাছে শেখেন তাহলে তাকে প্রশ্ন করুন, তার কাছ থেকে জেনে নিন। ভারত হেভি ইলেকট্রিক্যালস 713 কোটি টাকা রয়েছে, 0.5% তারা কমিয়েছেন, দেখুন 1.5 থেকে 1%-এর মতো। ইন্ডিয়ান হোটেল আইএইচসি দেখুন কত পরিমাণ রয়েছে, 1300 কোটি টাকার। বারে লোকের কাছে বহুবার করে সবাই করেছে, 1.5%-এর বেশি হোল্ডিংস ছিল, এখন 1.20 মতো হোল্ডিংস রয়েছে। জেএসডব্লিউ ইনফ্রাস্ট্রাকচার 644 কোটি টাকা তারা ফাঁসিয়ে রেখেছেন, কম টাকা নেই। টিমকেন 821 কোটি টাকা। টিমকেন আগে খুব বেশি একটা প্রচলিত স্টক ছিল, এখনও ভালো খারাপ নয়, 4.10, সেখানে 3.80। স্টক তার পজিশন অনুযায়ী ভালো বা খারাপ হয়। যাই হোক, শ্রীরাম ফিনান্সে দেখুন 6%-এর বেশি হোল্ডিংস আছে। শ্রীরাম ফিনান্স নামটা মনে রাখুন। শ্রীরাম ফিনান্সে 6%-এর বেশি হোল্ডিংস রেখেছেন, একটুখানি কমিয়েছেন 1200 কোটি টাকার, তাতেও কিন্তু তাদের ইনভেস্টমেন্ট রয়েছে। আইআরবি ইনফ্রাস্ট্রাকচার, তাহলে এই মুহূর্তে আমরা দুটো ইনফ্রাস্ট্রাকচারকে যেন চোখে দেখতে পাচ্ছি না, জেএসডব্লিউ এবং আইআরবি ইনফ্রাস্ট্রাকচার। আমরা সামনেই বাজেট আসছে, বাজেট 2025 ফেব্রুয়ারিতে। তো দেখুন ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু একটা স্কোপ আছে। ইনফ্রাস্ট্রাকচারে কেমন হতে পারে, আমি তো বাজেট করব না, বাজেট যিনি করবেন তখন আমরা তথ্য পাবো। আমরা এখন একটা এক্সপেকটেশন যে এই জায়গাটাতে হতে পারে, যে দীর্ঘদিন থেকে সবাই মার্কেট দেখছে, যারা বড় বড় প্লেয়ার তারাও কিন্তু বলছেন যে ইনফ্রাস্ট্রাকচারে কিন্তু তিনি করবেন, রুরাল ডেভেলপমেন্টে করতে পারেন। যাক, সেটা আমার আলোচ্য বিষয় নয়। তো দেখুন ইনফ্রাস্ট্রাকচারে তারা কিন্তু লাগিয়ে রেখেছেন এবং একটু একটু করে কমিয়েছেন, হয়তো সুযোগ এলে তারা কিনবেন। আচ্ছা, অ্যাক্সিস ব্যাঙ্ক দেখুন, অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু যে আইসিআইসিআই ব্যাঙ্কে যত কন্ট্রোল রেখেছেন, অ্যাক্সিস ব্যাঙ্কে কিন্তু পার্সেন্টেজে তার থেকে বেশি আছে, 2.30, কারণ ক্যাপিটালও তো কম অ্যাক্সিস ব্যাঙ্কের। তো সেখানে দেখুন 5,500 কোটি টাকার মতো তাদের ইনভেস্টমেন্ট রয়েছে, 0.3% তারা বিক্রি করেছেন অ্যাক্সিস ব্যাঙ্কে। অ্যাক্সিস ব্যাঙ্ক দেখতেই পাচ্ছেন অনেক নিচে চার্টে দেখুন, এবার হয়তো তারা আবার কেনাকাটি করতে শুরু করতে পারেন সুযোগ দিকে। অ্যাপোলো হসপিটাল খুব পছন্দের এই স্টকটি হচ্ছে এফআইদের। অ্যাপোলো হসপিটাল দেখুন 1.9% হয়েছে এবং 1.60% তারা কমিয়েছেন, সামান্য একটুখানি কমিয়েছেন 0.3%-এর মতো, তাতেও কিন্তু এখনও 1,600 কোটি টাকার কাছাকাছি তাদের কিন্তু ইনভেস্টমেন্ট রয়েছে। আচ্ছা দেখুন, এরপর হচ্ছে অ্যামি অর্গানিক্স এবং বাজাজ অটো। অ্যামি অর্গানিক্সের নাম আশা করি আপনারা শুনেছেন,
আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা শুনেছেন কিনা। আমি অর্গানিক্স দেখুন মাত্র 153 কোটি টাকা রয়েছে, কিন্তু 2%-এর বেশি কিন্তু হোল্ডিংস আছে এবং খুব সামান্য একটু পরিমাণ তারা কমিয়েছে। আমি অর্গানিক্স। বাজাজ অটো প্রায় 2800 কোটি টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট রয়েছে। খুব বেশি স্টেক তাদের যে রয়েছে তা নিয়ে 1.40 এবং 1.20 তাদের এই মুহূর্তে রয়েছে। আচ্ছা, এখানটায় এই স্টকটি 31 নাম্বার সিরিয়ালে যে স্টকটি রয়েছে, এই স্টকটি কারা কারা জানতেন বা কারা কারা ট্রেড করেছেন একটু কমেন্টে জানান। আপনার সততার সঙ্গে জানাবেন যে না আমরা কোনোদিন শুনিনি। ব্রেনবিজ সলিউশন কি আমরা শুনেছি, আমি নিজে ট্রেড করেছি। ব্রেনবিজ সলিউশন 1.20%, 0.1% সামান্য একটু কমিয়েছেন। 263 কোটি টাকা এমন কোনো নয় তার ইনভেস্ট রয়েছে। ডেটা প্যাটার্ন তো আমরা সবাই জানি। ডেটা প্যাটার্নস আমরা সবাই জানি 741 কোটি টাকার কাছাকাছি। দেখুন 6%-এর বেশি কিন্তু হোল্ডিংস ছিল ডেটা প্যাটার্নসে। এখান থেকে 6.3 হয়েছে, খুব সামান্য কমিয়েছেন। টাটা কনজিউমার প্রোডাক্ট 1132 কোটি টাকা টাটা কনজিউমার প্রোডাক্ট। আচ্ছা, আপনারা যখন জিনিসপত্র কেনেন বা দেখছেন তখন একবার ঘুরিয়ে পিছন দিকে কোম্পানিটার নাম কি দেখেন? যদি না দেখেন তাহলে আজ থেকে দেখতে শুরু করুন। কারণ আপনি এই মার্কেটে ঢুকেছেন, আপনি জানবেন না যে কোন ধরনের প্রোডাক্টকে তৈরি করে না করে। আপনার অজান্তে আপনি কতগুলো টাটা কনজিউমারের প্রোডাক্ট কনজিউম করছেন সেটা তো আপনার জানা দরকার। আপনি তবে তো বুঝতে পারবেন যে বাজারে কোন ধরনের প্রোডাক্টগুলো বেশি চলছে, কারণ আপনি সেগুলো জানতে পারলে আপনার সুবিধা হবে। এরপরে দেখুন রয়েছে এনটিপিসি দেখুন 2.40%-এর মতো কি হয়েছে, 2.40%-এর মতো কিন্তু হোল্ডিংস ছিল, 2.30%-এর মতো রয়েছে। এরপর রয়েছে দেখুন ইউনাইটেড দেখুন এনটিপিসিতে কত হোল্ডিংস তাদের আছে, 7,200 কোটি টাকার মতো রয়েছে হোল্ডিংস। এরপরে রয়েছে দেখুন লার্সেন অ্যান্ড টুব্রোতে দেখুন হিউজ হোল্ডিংস রয়েছে। ইউনাইটেড স্পিরিট দেখুন ভারত এয়ারটেল কত পার্সেন্টেজ হোল্ডে রয়েছে। এই পর্যন্ত গেল আপনার যেগুলোকে নেগেটিভ করেছে। এবারে কোনগুলোতে ইনক্রিজ করেছে তাদের লিস্ট কিন্তু এখানে রয়েছে। দেখুন কি কি রয়েছে। প্রথমেই রয়েছে দেখুন এসবিআই লাইফ ইন্স্যুরেন্স, তারা কিন্তু সামান্য একটুখানি বাড়িয়েছে দেখতে পাচ্ছেন, তাও 5,500 কোটি টাকা থাকার পরও তাদের কিন্তু আরও 1.1% বাড়িয়েছেন। ফোনেক্স মিলস কতদূর জনের নাম জানেন আমাকে লিখবেন, 0.1% বাড়িয়েছেন। পাওয়ার ফিনান্স 0.1% বাড়িয়েছেন। ভারত ফোর্জ দেখুন 0.1% বাড়িয়েছে। আচ্ছা, এরপর আপনারা দেখুন, এরপর হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক তো কত আছে, তারপর 0.2% বাড়িয়েছেন। গোদরেজ প্রপার্টিজ দেখতে পাচ্ছেন, এইটি কতজন জানেন আমাকে বলবেন। সেটা হচ্ছে ভেক্টরস ফুড, কতজন জানেন 0.3% বাড়িয়েছেন। 122 কোটি টাকা, এমন কিছু ইনভেস্টমেন্ট করেননি। দেখুন রেক, দেখুন পাওয়ার গ্রিডে দেখুন 7,000 কোটি টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট। অ্যাপোলো টায়ার্সে 795 কোটি টাকা দিয়ে কিন্তু 3% কিনে নিয়েছেন। ওনারা কিন্তু ভাবছেন যে অ্যাপোলো টায়ার্সে কিন্তু ভালো সুযোগ সুবিধা আছে। আচ্ছা, এরপর আমরা যাই। এরপরে দেখুন কে রয়েছে, ডিভিস ল্যাবরেটরিজ 0.6% বাড়িয়েছে। আচ্ছা, এরপর দেখুন ইন্টারগ্লোব অ্যাভিয়েশন ইন্ডিগো দেখুন 7,000 কোটি টাকার কাছাকাছি 0.7% বাড়িয়েছে। কারণ এখন যাতায়াতের মাধ্যম কিন্তু ইন্ডিগো ভালো দিচ্ছে, বুঝতেই পারছেন, আমরা কিন্তু ক্ষমতা বাড়াচ্ছে। এরপর সোনা বিএলবি প্রেসিশন 1% বাড়িয়েছেন। অশোক লেল্যান্ড 1% বাড়িয়েছে। পিএনবি হাউসিং ফিনান্স 1.1% বাড়িয়েছেন। চলুন এবার দেখব নিউ এন্ট্রি কোনগুলোতে নিয়েছেন এই গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর। তার মধ্যে প্রথমেই যে নামটি রয়েছে সেটা রয়েছে ইন্টারন্যাশনাল জেমোলজিক্যাল। দেখতে পাচ্ছেন 1.4%-এর বেশি, অর্থাৎ 380 কোটি টাকার বেশি তারা কিন্তু ইনভেস্টমেন্ট করেছেন নতুনভাবে এই স্টকটিতে। আপনারা কমেন্টে আমাকে জানান তো যে এই স্টকটির নাম আপনারা কি কোনোদিন আগে শুনেছিলেন? বিশাল মার্ট, অনেকেই হয়তো দেখছেন যে মফস্বল টাউনগুলোতে এবং বড় বড় টাউনগুলোতেও বিশাল মেগামার্টের খুব রমরমা বেড়েছে। সেখানে 773 কোটি টাকা ইনভেস্টমেন্ট নতুন করে করেছেন, 1.7% ইনভেস্টমেন্ট করেছেন। ম্যাক্রোটেক ডেভেলপার্স দেখতে পাচ্ছেন প্রায় 1300 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, 1.20% নতুন এন্ট্রি। এই কোম্পানিটাকে মন দিয়ে দেখুন। এন্ডুরেন্স টেক
দেখুন 2.70% তারা কী করেছেন, স্টেক কিনেছেন 792 কোটি টাকা দিয়ে। নতুন এন্ট্রি। কতজন এই কোম্পানিটির নাম জানেন? কতজন এই কোম্পানিটির নাম জানেন? কতজন এই কোম্পানিটির নাম জানেন? এছাড়া রয়েছে এসআরএফ, আপনারা সবাই জানেন এসআরএফের নাম। প্রায় 1230 কোটি টাকার কাছাকাছি 1.30% হোল্ডিংস বাড়িয়েছেন। পেট্রোনেট এলএনজি, হয়তো অনেকেই ট্রেড করে থাকতে পারেন এই পেট্রোনেট এলএনজিতে। 625 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছেন, নতুন এন্ট্রি 1.30%। এবারে পারসিস্টেন্ট সিস্টেম, যেখানে প্রায় 1050 কোটি টাকার বেশি ইনভেস্টমেন্ট করেছেন, 1.10%। ইন্ডাসইন্ড ব্যাংক আমরা দেখতে পাচ্ছেন 883 কোটি টাকা কিন্তু দিয়েছেন। একদিকে যেমন অ্যাক্সিসে কমাচ্ছেন, আইসিআইসিআই কমাচ্ছেন, তেমনি কিন্তু ইন্ডাসইন্ড ব্যাংকে কিন্তু বাড়িয়েছেন, 1.30% নিয়েছেন। গোদরেজ কনজিউমার প্রোডাক্ট, গোদরেজ কনজিউমার প্রোডাক্টে 1.10% এবং 1260 কোটি টাকা। তাহলে দেখুন কনজিউমার প্রোডাক্টে কোথায় কোথায় বেরিয়েছে। ওনারা ভাবছেন যে ইন্ডিয়া কিন্তু কনজিউম করবে এবং বাজেটে হয়তো কনজামশন যাতে বেশি করে করতে পারে তার জন্য কিন্তু হয়তো সুযোগ থাকতে পারে, তবেই তো একটা দেশ গ্রো করবে। তো সেই কনজিউমার প্রোডাক্টে টাটা কনজিউমার প্রোডাক্টও যেমন রেখেছে, তেমনি দেখতে পাচ্ছেন গোদরেজ কনজিউমার প্রোডাক্টও রেখেছে, ব্যাঙ্কগুলোতে রেখেছে। কোন জায়গাগুলোতে তারা বাড়াচ্ছেন একটু মন দিয়ে সেগুলোকে লক্ষ্য করুন। ভিডিও পজ করুন, লিস্ট যখন বেরিয়ে যাচ্ছে লিস্টে টিক করুন। এবারে চলুন আমি দেখছি যে কোনগুলোতে ইনক্রিজ করেছে চটজলদি একবার। কোনগুলোতে ইনক্রিজ করেছে রিসেন্টলি তাদের দেখতে পাচ্ছেন। দেখুন ফোরজিং, এগুলোতে তারা ইনক্রিজ করেছে। তাকিয়ে দেখুন রিসেন্ট পিএনবি হাউজিং ফিন্যান্স এত পার্সেন্ট ইনক্রিজ করেছে। অশোক লেল্যান্ড, সোনা এলএলবি, দেখুন ইন্টারগ্লোব অ্যাভিয়েশন, দেখুন ডিভিস ল্যাব, তাদের পার্সেন্টেজটা দেখুন কত পার্সেন্টেজ ইনক্রিজ করার পর হয়েছে। 1%-এর বেশি কিন্তু পিএনবি হাউজিং ফিন্যান্স। দেখবেন এই স্টকটা কিন্তু দামও যে খুব বেশি তা নয়, চেক করবেন আপনারা যে কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। ডিভিস ল্যাবরেটরি, দেখুন অ্যাপোলো টায়ার্সেও কিন্তু বাড়িয়েছেন, দেখুন আরএসিতে বাড়িয়েছে, বুঝতে পারছেন। অশোক লেল্যান্ডে বাড়িয়েছে, দেখুন পাশের দিকে ইনক্রিজগুলো লেখা রয়েছে, আপনারা দেখুন। এছাড়া দেখুন আর কী কী রয়েছে, সেটা রয়েছে এইচডিএফসি ব্যাংক, গোদরেজ, আমরা তো একটু আগেই দেখলাম, তবু একবার আপনাদেরকে এক ঝলক চোখের সামনে দেখিয়ে দিতে চাইছি যে কোনগুলোতে ধীরে ধীরে যেগুলোতে বেশি ইনক্রিজ করেছে সেগুলো থেকে কম ইনক্রিজ করেছে সেই জায়গাগুলোতে রয়েছে। কল্যাণ জুয়েলার্সেও কিন্তু 0.5% রিসেন্টলি কিন্তু সেই ডাটার যেটা পেয়েছি, কল্যাণ জুয়েলার্সে বললাম এখনও পর্যন্ত আসতে বাকি আছে, সেটা দেখুন খানিকটা পরিমাণে এসেছে, সেটা হচ্ছে 0.05% কিন্তু বাড়িয়েছে। ভারত ফোর্জ সেখানে কিন্তু 0.7% বাড়িয়েছে এই কোম্পানিগুলো। এবার কোনগুলোতে ডিক্রিজ করেছে একবার চটজলদি যদি দেখে নেওয়া যায়, একবার দেখে নেওয়া যদি ডিক্রিজ, দেখতেই পাচ্ছেন সব থেকে বেশি কোনগুলোতে করেছেন। আমরা নামগুলো সেগুলো অলরেডি দেখে নিয়েছি, অলরেডি নামগুলো দেখেছি এই পর্যন্ত। দেখুন যে মোটামুটি 0.5% মতো কিন্তু এখানটা কমিয়েছে। দেখুন হোটেলসেও কমিয়েছে, ইনফ্রাস্ট্রাকচারেও সামান্য পরিমাণ কমিয়েছে, অ্যাক্সিস ব্যাঙ্কেও দেখুন কমিয়েছে। এই লিস্টটা কিন্তু খুব ছোট নয়, কিসে কিসে কমিয়েছে তার লিস্টটা কিন্তু বেশি। যেমন অ্যাপোলো হসপিটাল, টিমকেন, জেএসডব্লিউ, বাজাজ অটো, অ্যামি অর্গানিক্স, এনটিপিসি সবগুলোতে কিন্তু খানিক খানিক করে কমিয়েছে। আছে সে ব্যাংক, অ্যাস্ট্রাল, প্রেস্টিজ এস্টেট। এমনিতেই ভিডিওটা অনেক বড় হলো, তো দেখতেই পাচ্ছেন লিস্ট আমাদের চোখের সামনে রয়েছে। এই গেল মোটামুটিভাবে সমগ্র আলোচনাটা। এখান থেকে আপনারা যেগুলো বুঝতে পারলেন যে চারিদিকে ছড়িয়ে রাখা যায় এবং কোন স্টকগুলোতে এন্ট্রি নিচ্ছেন, কোনগুলোতে বেশি করে ধরে রেখেছে, অথচ আপনারা একটা চাকিয়ে দেখবেন যেগুলো খুব বেশি করে ধরে রেখেছে সেগুলোতে খুব বেশি কি রিটার্ন পাচ্ছে, খুব বেশি রিটার্ন নেই, কিন্তু ক্যাপিটালটাকে এত বড় ক্যাপিটাল দেখুন, সেটাকে কিন্তু খুব বেশি লসও যাতে না হয় সেটাকেও কিন্তু মেনটেন করতে হবে, যাতে আমার মধ্যে বাজারে কন্ট্রোল থাকে সেটাও কিন্তু মেনটেন করতে হবে। শুধুমাত্র লাভ দেখলেই হবে না, যেখানে প্রচুর বেশি পরিমাণ লাভ আছে সেখানে রিস্কও তো আছে। সুতরাং আমাকে কিন্তু সব কিছু মেনটেন করে একটা পোর্টফোলিওকে তৈরি করতে হয়, তো সেটাই কিন্তু আমাদের কাছে এখানে শেখার। দেখুন নতুন নতুন যে নামগুলো শুনলেন, চার্টগুলোকে দেখুন, ডিসেম্বরেই বেরিয়েছে বলছে এগুলো। ডিসেম্বরে কোন জায়গা থেকে বাইং শুরু হয়েছে, রিসেন্টলি বাইং শুরু হয়েছে। এবারে যদি সেরকম জায়গাতে আবার আসে যে জায়গাটা থেকে বাইং শুরু হয়েছে ডিসেম্বরের ভ্যালুতে, আমরা সেখানে এন্ট্রি নিতে পারি, তাই না?
তো আপনারা নিজেরা বিচার বিশ্লেষণ করুন এবং সিদ্ধান্ত নিন যে কী করবেন। আজকে এই পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।